শুভ সকাল বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। সকালে বাসি কাজ সব শেষ, স্নান করে নিয়েছি, চা খাওয়া শেষ। তো মোবাইলে চার্জ ছিল না, এই জন্য ব্লগটা আজকে এখান থেকে শুরু করছি। তো সকাল সকাল ফুল গাছগুলোতে জল দিয়ে নেই। কালকে দেখো ফুল গাছগুলো লাগিয়েছি, খুব সুন্দর একদম দাঁড়িয়ে গেছে ফুল গাছগুলো। আর আজকে কিন্তু প্রচন্ড ঠান্ডা, একদম প্রচন্ড ঠান্ডা। স্নান সেরে ফেলেছি। দেখো এই সাইডটা কিন্তু প্লাস্টার হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। এগুলোর উপর আবার যখন ডিজাইন হবে তখন কিন্তু দারুণ ফুটে উঠবে। আর এই বক্সটা কিন্তু গোল হয়ে যাবে, রাউন্ড হয়ে যাবে। দেখো এই সাইডটা কিন্তু প্লাস্টার হয়েই গেছে, এটাই কালকে প্লাস্টার করেছে। প্লাস্টার করে একদম অন্যরকম লাগছে। আরো যখন ডিজাইন হবে তখন আরো সুন্দর হবে জিনিসটা। তো এই যে বক্সটা আছে, বক্সটা কিন্তু রাউন্ড হয়ে যাবে। তো ভাবলাম ফুলের গাছে যখন জল দিয়ে নিলাম, তাহলে এই প্লাস্টারটাতে একটুখানি জল দিয়ে নিই, শক্ত হয়ে যাবে। সকাল সকাল তো আমাদের দাদাভাই একবার দিয়েছে জল, তারপরে আবার লাগাচ্ছি জল। জলটা যখন বেশি হয়ে গেল, যত জল দেওয়া যায় তত নাকি এগুলো শক্ত হয়ে আসে। গুড মর্নিং দিদি, বিছানাপত্র সবকিছু গোছানো শেষ, ঘরটাকে গুছিয়ে নিয়েছি। আর আমার ঘর বেশিরভাগটা গোছানোই থাকে, ছেলে আমার এলোমেলো নয়, ও গুছিয়ে রাখে ওর খেলনাগুলো। তো সকাল সকাল আগে ঘরটা ঝাঁপ দিয়ে নেই, পরে আবার রান্না করতে হবে। আজকে জমিতে যেতে হবে। ভেন্ডির যে বীজগুলো এনেছিলাম সেগুলো না কালকে ভিজিয়ে রাখতে ভুলে গেছি। তো পরশুদিন ভিজিয়ে রাখতে ভুলে গেছি, তো কালকে ভিজিয়ে রাখছি, ওগুলো আজকে রাখতে হবে। আর আজকে কিন্তু প্রচন্ড ঠান্ডা পড়েছে, সূর্য ওঠেই নি এখনো। তো ঘর ঝাড় দিয়ে রান্না করে তারপরে জমিতে চলে যাব। এই টেবিলটাকে কিন্তু এইখানে রাখলে খুব সুন্দর লাগে, কিন্তু কি বলতো, দরজাটা বন্ধ হয়ে যায়। দরজাটার জন্যই টেবিলটাকে বারবার নিয়ে নিয়ে ঘুরতে হয়। আর কালকে আছে আমাদের এখানে মেলা। তো মেলায় যখন যাব তখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কি বলতো, এই যে এদিকে কোনা দিয়ে নোংরাগুলো বের করে নিলাম, আর এইদিকে ছেলে ঘরে চলে আসলাম। ছেলে ঘরটাও পরিষ্কার করে নেবো, বিছানাগুলো, কারণ রোজ দিনই পরিষ্কার না করলে একটু মনটা কেমন করে। আর দুপুর টাইমটা বাবা আর ছেলে এই ঘরে আড্ডা দেয়। তো কি হলো বন্ধুরা, দেখো তোমাদের সঙ্গে শেয়ার করতাম। ডাল বসিয়ে দিয়েছিলাম, ডাল বসিয়ে দিয়ে কাকু আমাদের তুলসী বেদিটার আটটা আর কি মানে ডিজাইনটা দিয়েছিল, সেই ডিজাইনটার জন্য মিস্ত্রি বলছিল কাকুকে ডেকে আনতে। তো ওরা কাকুকে ডাকতে গিয়েছিলাম। তো এখন বলছে তুলসী বেদিটা উঁচু হয়ে গেছে বেশি, তো এখন কাটতে হবে। এই কথা শুনে মিস্ত্রি দাদা কনফিউশন হয়ে গেছে। তো বলছে আমাদেরকে আজকের দিনটা ভাবতে। তো মিস্ত্রি কাজ ছেড়ে চলে গেছে আজকে, মানে বলছে যে কাকিমা তোমরা ভাবো, তারপরে ডিসিশন জানিও। আর আজকেই যেহেতু এটা প্লাস্টার করেছে, তো ব্লেন্ডার দিয়ে আজকে কাটা যাচ্ছে না, যেহেতু কাজ হচ্ছে না আজকে। তো ওরা চলে গেল। তো এখন ডালটাকে কি করবো, এতগুলো ডাল খাওয়ার মতো তো লোক নেই আমাদের। তখন আমি ডাল দিয়ে, ওই ডালটা শুধু হাফ সিদ্ধ হয়েছে, তো খিচুড়ি বানিয়ে নিলাম। খিচুড়ি বানিয়ে নিয়েছি। আর এখন এদিকে ছেলে খাচ্ছে। এদিকে ছেলে খেতে বসে পড়েছে, ওকে খেতে দিয়ে এখন আমরা জমি বাড়িতে যাব। পরে এসে একটা ভাজা বানিয়ে নিব, যে কোনো ভাজা বানিয়ে নিয়ে খাবো। বুঝতে পারলাম না ঠাকুর বাড়িটা ঠিক কি হলো, খুব কনফিউশনে আছি। অ্যাকচুয়ালি এই ডিজাইনটা কাকু দিয়েছিল, খাতার ডিজাইনটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এখন বলছে এই জায়গার এই হাইটটা নাকি বেশি হওয়াতে আমার ঘরটা ঢেকে গেছে। একটা দুটো তিনটে চারটা, এই চারটা ইট কেটে ফেলতে বলছে কাকু, কেটে তারপরে ডিজাইনটা নিচে দিতে বলছে। এখন এইখান থেকে যদি ডিজাইনটা নিচে দেওয়া হয়, তাহলে আবার তুলসী বেদির জন্য এটা দেখা যাবে না। তো এটা নিয়ে একটু কনফিউশনে আছি। তো দেখা যাক, কালকে মিস্ত্রি আসবে, আসার পরে কি করে দেখা যাক।
বাড়ির সমস্ত কাজ সেরে চলে আসলাম জমিতে। আগে বিনসের চারা লাগাবো, তারপর লাগাবো ভেন্ডির চারাগুলো। কেন বলো তো, বিনসের চারাগুলো আগে লাগাতে হবে, কারণ তাহলে ওই দিকে মাপ করা আছে বিনসের চারাগুলো। তো এই জন্য কেল টেনে নিচ্ছে তোমাদের দাদাভাই। এটা অ্যাকচুয়ালি লাঙল দিয়ে টানা হয়। তো আমাদের দাদাভাই যে আছে বনিদের আর কি, একটা এক ফলা মতো লোহার একটা লাঙলের মতো আছে, ওটা দিয়ে আমরা টেনে নিচ্ছি। বেশি ডিপ করে গাঁথতে হবে না, তো এই জন্য। আবার একটা ভয়ও আছে যে উপরে গাড়লে না একটুখানি চারা গাছটা বেরোলে অনেক সময় বড় বড় কতগুলো পাখি থাকে, ওগুলো তুলে নিয়ে যায় চারা গাছগুলোকে। গত বছরও কিন্তু বিমস গেড়েছি আর ভুট্টা লাগিয়েছিলাম। গত বছর তো সম্পূর্ণ জমিতে ভুট্টা ছিল। বিমস গাছগুলো ওরকম কিছু কিছু চারা গাছ উপরে নিয়ে গেছিলো, গাছগুলোকে ফেলে দিয়ে গিয়ে। এই জন্য ভালো করে পা দিয়ে ভালো করে সমান করে বন্ধ করে দিতে হবে। দেওয়ার পরে দেখতে হবে ভালো করে যে চারাগুলো ভালোভাবে পুঁতে গেল কি গেল না। কৃষিকাজ করাটা না একটু মানে খুব কষ্টকর, কি বলবো। এই যে দেখো, এত ঠান্ডায় হাওয়ায় থাকাই যাচ্ছে না, তারপরেও কিন্তু লাগাতেই হচ্ছে। কেননা ভেন্ডি বীজগুলো আমরা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এবার কি করে বুঝবো যে পরের দিন রোদ্রু হবে কি হবে না? তো কষ্ট না করলে তো কেষ্ট মিলবে না। গতবার বিশ্বাস করবে বন্ধুরা, গতবার আমরা 5 লাইন শুধু বিমস গেড়েছি, প্রচুর বিমস হয়েছে। আর প্রচণ্ড কিন্তু ঠান্ডা পড়েছে, দেখো একদম কুয়াশা, হাওয়া উঠছে এদিক থেকে, নদীর পাড় থেকে। প্রচণ্ড ঠান্ডা, জমিতে একদম থাকাই যাচ্ছে না। টাইম কি হয়েছে এখন? 1টা বাজে। 1টা বাজে? 1টা 1:30 2টা বাজে। এখনও তো ওই যে বিমসের বিচিগুলো লাগিয়ে নেব। কালারগুলো কি সুন্দর, হ্যাঁ। শরীর কিন্তু শুধু কাটা দিয়ে উঠছে, এরকম একটা হাওয়া। আর সেই হাওয়ায় জমিতে খুব ঠান্ডা, মানে কী বলবো। তো গত বছরে বিমসগুলো কিন্তু ভালো হয়েছিল। তো ওই যে যার কাছ থেকে চারা বীজটা আনা হয়েছিল, তার কাছ থেকেই বীজ আনা হয়েছে। তো এবার একটু বেশি পরিমাণে লাগানো হলো, বিক্রির জন্য নয়। মানে গত বছরও যা হয়েছে এবারই ও বাড়ি দিয়েও খাওয়া হয়েছে। তো এবছরও মানে জায়গাটা যেহেতু বেশি রাখা হয়েছে না, এই জন্য একটু বেশি করে লাগানো হচ্ছে। আর বিমসটা লাগালে কী হয় বলো তো, বিমস রোজ দিন তুলতে হয়। একবার ভেবেছিলাম যে সম্পূর্ণ জমিটাতেই বিমস লাগিয়ে দেই বিক্রির জন্য। তো ভাবলাম ভোরবেলা উঠে এই বিমস তুলে হাটে নিয়ে যাওয়া খুব চাপ। আর কখনো কখনো ওগুলো না দাম কমে যায়, তো লেট করে গাড়লে দামটা পাওয়া যায় না। এই জন্যে আর ডিসিশনটাকে চেঞ্জ করে নেওয়া হলো। আর যেহেতু সর্ষেটা ফেলা হয়েছে, এই সর্ষেটা উঠলেই কিন্তু আমাদের এই জমিগুলোতে আবার চায়না করা হবে। তো সর্ষেটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো সর্ষেটা হয়ে গেলে চায়না ফেলবো, আর চায়নাটা হলে তখন ধানটা ঘরে আসবে আবারও। তো এই জন্যে আর বেশি করে বিমস লাগানো হলো না। তো তোমরা দেখতে থাকো। বিমস 2 লাইন একবারে করে গাড়ছি। তোমরা কিভাবে বিমস লাগাও অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। আর শুধু লাগালেই তো হবে না, স্প্রে করতে হয়, তারপরে সার দিতে হয়, জল দিতে হয়। ওই যে বাঁধাকপিগুলোতে কিন্তু সকালবেলা জল দেওয়া হয়ে গেছে, আবার কালকে আবার জল দিতে হবে। মানে একটা চারা গাছকে তুলতে, ফসল ফলাতে প্রচুর খাটনি, মানে কি বলবো। এক সময় মনে হয় যে কৃষিকাজ না করাই মনে হয় ভালো, কিন্তু কি বলো তো, কৃষিকাজ না করলে খাবো কী করে? আর আমরা যদি না করি, আমাদের মতো কৃষকরা যদি না করে কৃষিকাজটা, তাহলে সবাই যদি হাল ছেড়ে দেয়, তাহলে হয়তো ধান আবাদই হবে না বা কোনো ফসলই আবাদ হবে না। কষ্ট তো কাউকে না কাউকে করতে হবে। আর আমি মনে করি যে কাজই করো না কেন, সবটাতেই শ্রম দিতে হয়। আর এই জন্য কষ্ট ভেবে পিছিয়ে গেলে হয়তো কোনোটাতেই সাকসেস হওয়া যাবে না। তো কষ্ট তো করতেই হবে। তো দেখো এইদিকে কিন্তু প্রচণ্ড হাওয়া বইছে, বুঝতেই পারছো। দেখো পাতাগুলো নড়ছে, হাওয়া বইছে, মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। এই ঠান্ডা ঠান্ডা করেই না, এইভাবেই না শরীরটা বেশি খারাপ হয়ে যায়, সর্দি লেগে যায়, গলা ব্যথা হয়ে যায়, এরকম সমস্যাগুলো দেখা দেয়। আর মা থাকলে একটুখানি সুবিধা হয়ে যায় যে মা রান্নাটা বসিয়ে দিল, হয়তো বা আমি আগে জমিতে চলে আসলাম। এই যে আমার রান্না করতে কিছুটা সময় চলে গেল, আর মিস্ত্রির সঙ্গে কথা বলতে কিছুটা সময় চলে গেল। ওরা যেহেতু 12:30 অবধি কাজ করেছে, ওদেরকে একটা টিফিন দিতেই হয়, ওরা ভাত খাবে না। পরে দোকান থেকে পরোটা নিয়ে এসে ওদেরকে দেওয়া হলো, খাওয়া দাওয়া হলো, এই সমস্ত কাজ গুছিয়ে আসতে হলো। আর মা থাকলে কিছুটা হলেও হেল্প হয়ে যায়।
তো কী বলবো বলো তো, মা যেহেতু ওখানে একটা সমস্যার জন্য আটকা পড়ে গেছে, তো এখন আর কিছু করার নেই। তো দেখো আমি এদিকে লাগিয়ে যাচ্ছি, তোমাদের দাদাভাই পা দিয়ে বন্ধ করে যাচ্ছে। এই বন্ধ করার পরেও কিন্তু আমাদেরকে দেখতে হবে যে চারা গাছগুলো ঠিকঠাক ঢেকে গেছে কি যায়নি। আর অনেক সময় কি হয়, ঢেকে গেলেও না মানে গাছটা উপরেই হয়ে যায়, মানে বেশি মাটির নিচে হয় না, তখনই ওই সমস্যাগুলো দেখা দেয়। আর তোমাদের দাদাভাই এগুলোতে স্প্রে করবে, তারপরে সার দেবে। তো কী কোনটা কোনটা স্প্রে করা হয় তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আর আরও বেশি ফলন হওয়ার জন্য তোমাদের কাছে যদি কোনো জানা থাকে যে এরকম স্প্রে করলে ফলন ভালো হয় বা পোকা ধরবে না, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। তো দেখো ওই দিকটা গাড়া হয়ে গেল, তারপরে মাঝখানে কিন্তু লঙ্কা গাছগুলো। এবার এই পাটটাতে হবে ভেন্ডির চারাগুলো, মানে আলাদা আলাদা করে গাড়লে কী হবে, সুবিধা হবে। এই জন্যই পাট করে করা হচ্ছে। আর এখানে একটা কদম গাছ আছে, যার জন্য এই যে পাতাগুলো পড়ে ছায়া হয়, এই জন্য একটু এই সাইডটাতে না হতে চায় না। তো এই সাইডটাতে ভেন্ডি লাগালাম। ভেন্ডি গাছগুলো তো অনেক বড় হয়, আর ভেন্ডি গাছের বিশেষ একটা সমস্যা হয় না। শুধু যে বীজ কিনে এনে জমিতে পুঁতিয়ে দিলাম বা চারা গাছ লাগিয়ে দিলাম তা নয়, কিন্তু প্রত্যেক দিন এদের পরিচর্যা 2-4 দিন পর করতেই থাকতে হয়। তো এই যে খরচও কিন্তু হয়, এই যে স্প্রে করতে খরচ, প্রত্যেক দিন এগুলোতে জল দেওয়া বা দেখশুন করা, এগুলোতেও কিন্তু একটা বিশেষ সময় লেগে যায়। আর কি বলো তো, মানে তোমাদের দাদাভাই একা সারাদিনই কিন্তু কম বেশি সারাদিন কাজ করতেই থাকে, ও কিন্তু এক ফোঁটাও বসে থাকে না। এবার দেখো কৃষিকাজের কর্মটা একটু অন্যরকম, হয়তো বা বলবে তোমরা দাদাভাই বেকার কেন, এগুলো তো একটা কাজ না, এগুলো যদি আমরা না করি, জমিগুলোকে ফেলে রাখি, তাহলে তো হবে না। আর তোমাদের দাদাভাই যদি বাইরে বা অন্য কোথাও কাজ করে, তখন আবার এই যে এতগুলো জমি, 1/2 বিঘা জমি একা করা যায়, কিন্তু 4-5 বিঘে জমিতে লেবার লাগিয়ে ধান ফলানো খুব একটু চাপ হয়ে যায় আমার পক্ষে। এই জন্যই আরও বিশেষত আমি তোমাদের দাদাভাইকে কোথাও যেতে দেই না, কারণ এখানকার জমিগুলো তো কাছেই 2 বিঘে, কিন্তু জয়ন্তী মোড়ে যে 4 বিঘে জমি আছে, ওই জমিগুলোতে না রাস্তার পাকার ধারে যেতে হয়, দেখাশোনা করতে হয়। আর মহিলা মানুষের পক্ষে বাজারের পাশে জমিতে না দেখাশোনা করা একটু চাপ, আর আমার একটু দ্বিধাবোধ লাগে। তো দেখো ওই দিকটাও লাগানো শেষ হয়ে গেল, আর এই দিকটাও কিন্তু লাগানো শেষ হয়ে গেল। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, এখন বাড়ি চলে যাবো। বন্ধুরা আমি রুটি খাচ্ছি এখানে, তো কেন খাচ্ছি সেটা অবশ্যই বলবো। সেটা হচ্ছে শেফালিদির মেয়ে, ওই ছোট মেয়ের বার্থডে, তো জাস্ট বাচ্চাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে, বড়দেরকে নয়। তার সামর্থ্য মতো সে অনুষ্ঠান করেছে। আমাদের বাড়িতে তো অনেক লোক, তো সব বড়দেরকে বলতে পারেনি, তো বাচ্চাদের করেছে। তো নন্দিনীর মার জন্য কি একটা আছে, দিন থেকে অভি বলছিল নন্দিনীর মা খাওয়া দেবে, তো বলছে যে তাহলে খাওয়াটা আজকে দেই। তো খাওয়াটা হচ্ছে বাইরে, তো বাইরেই, ওদের তো সেরকম খোলান বাড়ি নেই, তো আমাদের সামনটা জায়গা, আমাদের বংশ, এটা হচ্ছে উত্তর বাড়ি আর কি। উত্তর বাড়ি বলতে একদিন অবশ্যই দেখাবো, মানে বলির মা আর আমার কাকি শাশুড়ি আর আমরা, এটা হচ্ছে আমরা নিজের বংশ। আর ওরা কিন্তু আলাদা পোষণে পড়ে গেছে, ওটা একদিন অন্যদিন বিবরণ করে দেখাবো তোমাদেরকে। তো আমাদের এই উত্তর বাড়িতে অনেক জায়গা আর কি, আমাদের শ্বশুর মশাইদের মানে বাড়িগুলো সেরকম করে সুন্দর করে করেছে, আর জায়গাগুলোকে ধরে রেখেছে আর কি। তো আমাদের জায়গা, ওদের তো ওরকম খোলান বাড়ি নেই, তো আমাদের খোলানে নন্দিনীর মা খাওয়া দাওয়াটা দিচ্ছে। তো মাংস আর রুটি, আর এই মাংস আর রুটি যদি ভাজতে থাকি, তো তাহলে তো মানে ওই এক উনুনে করতে গেলে সারা রাত ব্যাপী করতে হবে। এই যে দেখো তোমরা কতগুলো রুটি, এই যে এইটা ভর্তি একদম। আবার এখানে হটপটেও এই যে এক হটপট এখানে আছে, আবার এখানে আছে কতগুলো, তো অনেক রাত হয়ে যাবে। এই জন্য দিদি ভাইয়েরও বাচ্চা ছোট, দিদি ভাই তখন, তো দেখো এই যে এখানে এক ভর্তি হটপট হয়ে গেছে, আর এই যে থালাতে এতগুলো রুটি। তো দিদি ভাইয়ের তো ছোট বাচ্চা, তোমরা সবাই জানো, তো এই জন্য দিদি ভাই এত রাত অব্দি থাকতে পারবে না, এই জন্য আমি ভাবলাম যে রুটিটা আমি আমার রান্নাঘরেই করি।
এতক্ষণ প্রিয়া এগুলো ভাবছিল। প্রিয়া আমি আসলাম দেখে একটুখানি শুনাইলো, নাইলে কোথায় সব রুটি আমি খাচ্ছিলাম। ও আসলো জন্য শুনাইলাম। বন্ধুরা আমি আসছি দেখে শুনাইলো, নাইলে বলবে সব রুটি আমিই ভাবলাম। বন্ধুরা আর এতক্ষণ আমি বেছিলাম, এবার দিদি ভাই এসে আমাদেরকে হেল্প করতেছে। বনির মা, দিদি ভাই না, বনির মা নিতে তো হবে ভাই, বনির মা, বনির মা ভাই। আমি ডাকিনি না ওইভাবে বনির মা, এই জন্য আমিও তো ডাকিনি। দিদিমা হচ্ছে যে খাওয়া দিচ্ছে সেই পরিবেশন করছে, আমি সব কিছু এনে দিলাম। এদিকে প্রিয়াও হেল্প করলো, তো নিয়ে এসে দিয়ে দেওয়া হলো। ও তো দিদিভাই খেতে দিচ্ছে, দিদিভাই বলতে নন্দিনীর মার খাওয়া, নন্দিনীর মাই দিচ্ছে। ওরা খুব হাসাহাসি করছে, এনজয় করছে। তো আমি এদিকে রান্নাঘরটা একটু পরিষ্কার করে থালা বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম, কেননা আমিও যদি এদিকটা এসে বসে থাকি বা অন্য কাজ করি তাহলে আবার ওগুলো আমার কত রাত হয়ে যাবে। কারণ রাতটা পরেই দিনটা খুব ছোট, তাড়াতাড়ি সময় কেটে যায়, মিস্ত্রি আসে রোজ দিনই, তো একা একা সব মেনটেন করা একটু চাপ হয়ে যায়। তাই দিদিভাইকে বললাম তুমি যেহেতু সমস্ত খরচ দিয়েছো, তুমি যেহেতু খাওয়া দিয়েছো, তো তুমি সমস্ত কিছু আমরা রেডি করে দিয়েছি, তুমি খেতে দাও, আর আমি আমার ঘরটা আর ওইদিকে রান্নাঘরের থালা বাসন সমস্ত কিছু পরিষ্কার করে নেব। তো তার সঙ্গে হাতে হাত লাগিয়ে প্রিয়াও করছে, রেডি করে দিচ্ছে। আর দেখো কুশ বাবা কিন্তু এখনও ঘুমায়নি। আর মাহি তো এই যে মানে আমার ছেলের খেলনা নিয়ে এসে টুকটুক টুকটুক করে বসে বসে খেলছে। এটা কিন্তু আমাদের পিছন বারান্দার এদিকে, এখানেই মাংস রান্না হয়েছে। তো এই যে দেখো ধোয়া উঠতেছে, এখনও উনানটা জ্বলানোই আছে, আগুন তাপাচ্ছে অনেকেই, তো এই জন্য এদিকে মাংস রান্না করা হয়েছে। আবার নন্দিনীর মা বলেছিল যে চল না গল্প করতে করতে সবাই একখানে করি, তার মানে নন্দিনীর মা মাংস রান্না করছিল পাপাইয়ের সঙ্গে। অ্যাকচুয়ালি এটা পাপাই মাংসটা করেছে আর নন্দিনীর মা হেল্প করেছে। তো ওর মানে মনটা ঠিক ছিল না, মানে আমরা ওখানে কি করি, ওই জন্য বলছিল এখানে করতে। এখানে করলে বিশ্বাস করে বন্ধুরা অনেক রাত হয়ে যেত, 12টা 12:30 বেজে যেত রুটি করতে করতে, তারও বেশি মনে হয় লাগতো। সেই কখন বসেছি রুটি ভাজতে, প্রিয়া কতক্ষণ ভাজলো, তারপরে আমি কতক্ষণ ভাজলাম, দিদিভাই আসলো। তো দিদিভাইকে আগেই দিয়ে দিলাম, কারণ দিদিভাইয়ের ছেলে উঠে যাবে, এই জন্য দিদিভাইকে দেওয়া হয়ে গেল, ও খেয়ে নেবে, পরে আমরা খেয়ে নেব। বারান্দাটা ছোট আমাদের, পিছনের বারান্দাটা, এই জন্য এতগুলো লোক একবারে আটবে না। ঠান্ডার দিনে উঠে মানে বাইরে কেউই খেতে যাচ্ছিল না, এই জন্য সবাই বারান্দায় বসে পড়েছে। তো যাই হোক, তোমরা আবার ভেবো না এটা পিকনিক হচ্ছে, কোনো রকম পিকনিক না, এটা হচ্ছে নন্দিনীর মার তরফ থেকে খাওয়া রুটি আর মাংস। তো যাই হোক, ওরা খেতেই থাক, তারপরে আমি আমার সমস্ত কাজ সেরে ঘরে চলে আসব। মানে সবাই ওখানে কিছু কিছু লোক এখানে অ্যাটেন্ড করেনি, কারণ ওখানে বার্থডেতে যেমন শেফালিদির মেয়ের বার্থডে ওখানে শেফালিদি করছে, তো ওখানে বাচ্চারা গিয়েছিল। দেখো আয়ুষও খায়নি, আর কিন্তু আমাদের বাবানও খায়নি। আর এদিকে মাহির মা ওখানে খেয়ে এসে আবার এখানে খাবে, ও দুইটা খাওয়াই খাবে। তো এই জন্য ওকে বলছিলাম তুইও বসে পার, তো ও মায়া কুশকে নিয়েছে আর আমরা খাচ্ছিলাম। ওর খিদে নেই, ও একটা শুধু খেয়ে দেখবে কীরকম হয়েছে। আর প্রচণ্ড ঝাল হয়েছে মাংসটাতে, আমি বেশি একটা ঝাল খেতে পারি না। এই যে সবাই জলের জগ নিয়ে খুব টানাটানি হচ্ছিল, খুব মজা হচ্ছিল। সবাই রুটি মাংস খেতে ভালোবাসে, কিন্তু আমার তো একটা ফেভারিট নয়, তবুও আমি ওদের সঙ্গে সঙ্গ দিচ্ছি। মৌ আবার ওখানেও খেয়ে এসেছে, কেননা মৌকে বলেছে খাওয়ার কথা ওখানে, ওই জন্য মৌ খেয়েছে, পাপাই খায়নি, পাপাই আমাদের সঙ্গে এখানেই খাচ্ছে। রান্না করছে তো দারুন, মাহি যাও না, মাহি 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 ওই ঘর যাবে, ঘর আমার একটা স্যাম কথা বললো লোকজন দেখি দিচ্ছে না,
কেটে পাইবি না ঘর যাইতে শুরু হয়ে যাবে কুশ এতক্ষণ অনেকটা সময় দিয়েছে আমাদেরকে। কুশ অনেকক্ষণই আমাদের ঘরে শুয়ে ঘুমিয়ে পড়েছিল। আর এখন একটু আগে আমাদেরও রান্না কমপ্লিট হয়েছে, ও উঠেছে। তো প্রিয় বললো যে আগে ছেলেকে খাইয়ে আসি, তেমন একবারে খেয়েই চলে যা, গিয়ে তারপরে ছেলেকে খাইয়ে ঘুমিয়ে দিস। ও আবার ওকে খাইয়ে নিয়ে এসেছিলো আমাদের বাড়িতে এসেই ও ঘুমিয়ে পড়েছিল। তো যাই হোক বন্ধুরা, দেখো আমাদের খাওয়া দাওয়া কিন্তু মোটামুটি শেষ হয়ে গেল। সবাই মিলে খাচ্ছি, খুব মজা হচ্ছে। মানে মৌ আবার একটা মাত্র রুটি নিয়েছে, ও একটাই খাবে বলছে, বেশি একটা খাবে না। তো তোমাদের কেমন লাগলো আজকের এই খাওয়া দাওয়াটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দাদাভাই আসেনি, নন্দিনীর বাবা আর কি, ওই দাদাভাইয়ের জন্য বাড়িতে নিয়ে যাবে। দিদিভাই বললো যে দাদাভাই আসবে না, দাদাভাই বাড়িতেই খাবে। তো দাদাভাইয়ের জন্য বাড়ি নিয়ে যাবে, এই জন্য এখানে বাটিতে সাজিয়ে রেখেছে, রুটি আলাদা করে রেখে দিয়েছে। তারপরেও বিশ্বাস করো এত রুটি বানানো হয়েছে, কোনো আইডিয়াই হয়নি, পাওয়া যায়নি, যার জন্য রুটি প্রচুর পরিমাণে বেশি হয়ে গেছে। এখন মৌ বলছে কালকে ও সুজি চিনি নিয়ে আসবে, আবার এটাকে আমাদের বাড়িতে বানিয়ে তারপর খাবে রুটিগুলো। তো আমি বললাম এটা সুজি দিয়ে ভালো লাগবে না, ঠিক আছে নিয়ে আসিস, বানানো যাবে, সকালের ব্রেকফাস্ট আর কি হয়ে যাবে। তো যাই হোক এত রুটি আমরা মানে হিসাব ছাড়াই রুটি ভেজে ফেলেছি। মানে সবাই ভাবছিল যে অনেক অনেক খাবে, কিন্তু খাওয়ার সময় এত পরিমাণে খেতে পারেনি। তো বন্ধুরা, মাত্র খাওয়া দাওয়া হলো, সমস্ত কিছু গোছানো হলো, আমি বারান্দায় জল ঠল ঢেলে দিয়ে পরিষ্কার করে ফেললাম। আর অনেক রাত হয়ে গেছে, তো ব্লগটা আর বাড়াচ্ছি না, আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, গুড নাইট, টাটা।